নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা রগড়া অঞ্চল তৃণমূল সভাপতি পঞ্চানন দাসকে গ্রেপ্তার করেছে সাঁকরাইল থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কাঠুয়াপাল এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় তৃণমূলের বুথ সভাপতি রবীন্দ্রনাথ মন্ত্রীকেও তার শিমুলিয়া গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, চুরি, ভয় দেখানো সহ একাধিক ধারায় মামলা রুজু রয়েছে। দীর্ঘদিন ধরেই তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তদন্তের ভিত্তিতে শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, সম্প্রতি পঞ্চানন দাসের বাড়ি থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, সরকারি সামগ্রী বেআইনিভাবে মজুত রাখা হয়েছিল। এই ঘটনার তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং থানায় লিখিত অভিযোগও জমা পড়ে। স্থানীয়দের দাবি, অভিযোগ ওঠার পর থেকে পঞ্চানন দাস এলাকায় অনুপস্থিত ছিলেন। এরপর পুলিশের তদন্তে নতুন তথ্য সামনে আসার পর শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে মামলায় নাম জড়ানো বুথ সভাপতি রবীন্দ্রনাথ মন্ত্রীকেও আটক করা হয়। শনিবার ধৃত দুই তৃণমূল নেতাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে আদালত চত্বরে বিক্ষোভ দেখান এলাকার একাংশের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা পিন্টু দাস অভিযোগ করে বলেন, বালি ও বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করা হয়েছে। বাড়ি থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয়েছে। অপর এক বাসিন্দা শিবনাথ বেরা দাবি করেন, সরকারি ত্রাণ সামগ্রী চুরির অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ বঞ্চিত রয়েছে। আমরা দোষীদের কঠোর শাস্তির দাবিতে প্রতিবাদ জানাতে এসেছি। ঘটনাকে কেন্দ্র করে সাঁকরাইল সহ গোটা এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে সাঁকরাইল থানার পুলিশ। আপনাকে গ্রেফতার করা হয়েছে কি বলবেন? বিভিন্ন অভিযোগ রয়েছে। জানি না তো আপনার বিরুদ্ধে তো সরকারি কিছু জানি না, আমি তো জানি না। ফাইল সোনা এগুলো কোথা থেকে পেয়েছিলেন? এগুলো তো আমার বাড়ির হ্যাঁ, এই সোনাগুলো আপনার বাড়ি? বাড়ি। এত ভরি সোনা? কত ভরি? এই তো আর ফাইলগুলো কিসের ফাইল? চুরির দায়ে এখানে ত্রিপল চুরি করেছে, অঞ্চলের পুরো অঞ্চলটাকে লুটপাট করে খেয়ে দিয়েছে 15 বছর একদম। বালি মাফিয়া, হ্যাঁ, তারপর অনেক কিছু এখানে দুর্নীতি, প্রচুর দুর্নীতি করেছে। তার জন্য ওকে শাস্তি, একদম কঠোর শাস্তি একদম দরকার। এটা পঞ্চানন দাস, রবি আমাদের বুথ সভাপতি একটা ছিল রবি মন্ত্রী। হ্যাঁ, বাড়ি থেকে ফাইল উদ্ধার হয়েছে, ITI ফাইল, তারপর জল পাম্পের ফাইল, পলিথিন, ATM কার্ড, তারপর পাসবই আছে, হ্যাঁ, অনেক কিছু উদ্ধার হয়েছে। আমরা এখানে এদের বিরুদ্ধে যেমন কঠোর শাস্তি হয় প্রতিবাদ জানাতে এসেছি। নাম আমার শিবনাথ বেরা। এখন বিশাল, আগে ভাঙা বাড়ি ছিল, এখন 4-5টা ফ্ল্যাট, হ্যাঁ, দীঘাতে হোটেল খুলেছে। এইরকম দুর্নীতি, প্রচুর দুর্নীতি করেছে। এখন প্রধান আছে। আপনার নাম? পিন্টু দাস। আপনারা এখানে কেন এসেছিলেন আজকে? আমরা কালকে রাত্রের সময় আমাদের অঞ্চল সভাপতি এবং উপপ্রধান পঞ্চানন দাস আর একটা বুথ সভাপতি, ওরা দুর্নীতি করেছিল। বালির মাফিয়া, ওরা টাকা তুলে বিভিন্ন রকমের মানুষের, গরিব মানুষের তিরপল এর আগে ধরেছিলাম আমাদের ওর বাড়িতে। তিরপল এবং সোনা দানা গয়না অনেক কিছু ছিল, ফাইল সমেত, আমাদের সরকারি ফাইল ছিল, ওই ফাইল সমেত ওকে ধরে তখনই বর্তমান পালিয়ে যায়। তখন তুলতে হলে আজকে কালকে রাত্রের সময় আমাদের ওকে অ্যারেস্ট করে প্রশাসন গিয়ে এবং বুথ সভাপতি এবং অঞ্চল সভাপতি এবং সেখানকার মানে নাম? পঞ্চানন দাস, রবি মন্ত্রী, বুথ সভাপতি। আচ্ছা, এটা আপনারা খুশি? হ্যাঁ, ওর যেমন কঠোর শাস্তি হয়। দীঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মৃত্যু পর্যটক যুবকের। স্পিড বোটের ফ্যানের আঘাতে দেহের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়। অভিযোগ, বর্ধমানের শেখ বাপন নামের এই যুবক যখন সমুদ্রে স্নান করছিল, বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে তার উপর চড়াও হয়। ধারালো ফ্যানের আঘাতে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় কাতরাতে থাকে যুবক। স্পিড বোট চালক তাকে উদ্ধার না করে চম্পট দেয়।
পরিবারের লোকজন দ্রুত চিৎকার করতে করতে উদ্ধার করে এবং দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানেই বাপনকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসক। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দীঘা সৈকতে। এই বোটগুলি দিনের পর দিন কিভাবে চলছে, প্রশাসনের নাকের ডগায় কোনো পারমিশন নিয়ে চলছে কিনা, এই প্রশ্ন তুলতে শুরু করেছেন পর্যটক থেকে স্থানীয়রা। পুলিশ চালক ও তার মালিকের তল্লাশি চালাচ্ছে। আমার নাম ওয়াসিম হাসান মন্ডল। কি ঘটনা ঘটেছিল ওখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটেছিল। সেটা কি ঘটনাটা কি? এটা যে পানির বোটগুলো হয়, স্পিড বোট যেগুলোকে বলে, বোট যেগুলো, ওগুলো পানিতে যাচ্ছিল, আচ্ছা, কাছ থেকে যাচ্ছিল এবং উনি মানে যাচ্ছিল কাছ দিয়ে, মানে ওপর দিয়ে চালিয়ে দিয়েছে, অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। মানে যেখানে লোকজন তার উপর দিয়ে বোট চালাচ্ছে, বোট চালাচ্ছে, তাদের তো নির্দিষ্ট জায়গা আছে বোট চালানোর জন্য, মানুষের মধ্যে দিয়ে চালাচ্ছিল। এটাই তো আমাদের কথা, যে কেন চালাচ্ছিল। আপনাদেরকে সাবধান করেনি? আমরা তো যখন গেছি তারপরে ওরা দেখছি বোট থেকে নামিয়ে, যে এরকম হয়েছে অ্যাক্সিডেন্টটা, নামিয়ে পাশে রেখে পালিয়ে গেছে, বোট ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। এবং সেখানে এসে যেখানে বোট আছে ওখানে আমাদের লোকও আছেন, বোটটাকে ধরে রেখেছে। আপনাদের খবর পর্যন্ত দেয়নি? না, খবর কি করে দেবে, আমরা তো গিয়ে পৌঁছে দেখলাম যে এটা আমাদের মানুষ, তারপরে তুলে নিয়েছে। আমরা কি নাম তার, কি নাম? শেখ বাপুন। বাড়ি? বাড়ি ঘাটশিলা, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। আপনার নামটা? আমার নাম ওয়াসিম হাসান। আজ শনিবার জামাই ষষ্ঠী, আগামীকাল রবিবার। টানা ছুটিতে দীঘা মন্দারমণিতে ছুটি কাটাবেন পর্যটকেরা, এমনটাই আশা ছিল পর্যটকদের। কিন্তু বাদ সেধেছে প্রকৃতি। আবহাওয়া পরিস্থিতির কারণে জেলা প্রশাসনের তরফে গতকাল অর্থাৎ শুক্রবার থেকে মাইকিং শুরু হয়েছে জেলা প্রশাসনের তরফে। জামাই ষষ্ঠীর দিন সমুদ্র সৈকতে যেতে নিষেধ করা হয়েছে পর্যটকদের। স্থানীয় মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে, শনিবার থেকে কেউ যেন সমুদ্রে না যান তার নির্দেশ দেওয়া হয়েছে। যে মৎস্যজীবীরা সমুদ্রে রয়েছেন তাদের ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যারা কাঁচা বাড়িতে বসবাস করেন তাদের আপাতত সেই বাড়ি ছেড়ে অন্যত্র থাকার জন্য বলা হয়েছে। সম্ভাবনা আছে, তাই আপনাদের নিরাপদ জায়গায় অবস্থান করতে বলা হচ্ছে। যাদের মাটির বাড়ি আছে তারা পার্শ্ববর্তী নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বলা হচ্ছে। তার সাথে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ করা হচ্ছে। যারা এখনো সমুদ্রে মাছ ধরতে গেছেন আপনাদের ফিরে আসার জন্য বলা হচ্ছে এবং পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। মন্দারমণি কোস্টাল থানা ও জেলা পুলিশ সব সময় আপনাদের পাশে। জামাই ষষ্ঠীর মিষ্টিতে গেরুয়া এফেক্ট। শনিবার জামাই ষষ্ঠীর দিন রাজ্যের জন্মদিনও বটে। রাজ্য সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস অনুষ্ঠিত হচ্ছে ধুমধাম করে। রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জামাই ষষ্ঠীর দিনে বিভিন্ন প্রান্তে তাই গেরুয়া এফেক্ট লক্ষ্য করা গেছে। বাদ যায়নি মিষ্টির দোকানও। গেরুয়া রঙের মিষ্টির চাহিদা এদিন ছিল তুঙ্গে। মিষ্টির ব্যবসায়ীদের কাছ থেকে জানা গেছে অন্যভাবে জামাই ষষ্ঠীর সময় রসগোল্লা, সন্দেশ, দইয়ের চাহিদা থাকলেও এবারে সাদা রসগোল্লা সন্দেশের চাহিদার জায়গায় ঠাঁই করে নিয়েছে গেরুয়া রঙের কমলাভোগ সন্দেশ। সকাল সকাল এই ধরনের মিষ্টিগুলো বিক্রি হয়ে যাওয়ার পর চাহিদা বুঝে অনেকেই বিকেলের দিকে এই মিষ্টি আবার তৈরি করেছেন। বলাই বাহুল্য, গেরুয়া রঙের এইসব মিষ্টির চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় দামও কিছুটা বেড়েছে। জামাই বাবাজিদের মন যে এবার গেরুয়াময় তা নির্বাচনের ফল প্রকাশে বোঝা গেল জামাই ষষ্ঠীতে চাক্ষুষ করল মিষ্টির ব্যবসায়ীরা। গ্রেপ্তার হওয়া তৃণমূল জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের। নেতাকে গাড়িতে তুলে কোনো রকমে থানা থেকে বেরোলো পুলিশ। গাড়িতে তোলার সময় নেতার ঘনিষ্ঠ এক ছাত্রীর ওপরেও ডিম ছুড়ল জনতা। মধ্যরাতে কলকাতা থেকে গ্রেপ্তার তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায়। আজ তাকে তমলুক আদালতে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, এক মহিলা 2021 সালে মানোয়ারা বেবি, আফজাল শাহ, ইমরান আলীর নামে গ্যাংরেপের অভিযোগ করে। সরকার পরিবর্তনের পর সেই মহিলা অভিযোগকারী গত 17 জুন 2026 পাঁশকুড়া থানায় ফের লিখিত অভিযোগ করেন। তিনি বলেন, ওই সময় শাসক দলের রাজত্ব ছিল। সুজিত রায় আমাকে বন্দুক দেখিয়ে ভয় দেখায়, তাই আমি তখন ওদের বিরুদ্ধে থানায় মিথ্যে মামলা করি। 17 তারিখ 2026 পাঁশকুড়া থানায় সেই কমপ্লেনের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে কলকাতার গড়ফা থানা এলাকা থেকে সুজিত রায়কে গ্রেপ্তার করে পাঁশকুড়া থানার পুলিশ।
আজ তাকে তমলুক আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতের উদ্দেশ্যে যখন সুজিত রায়কে বের করা হয় সেই সময় ক্ষুব্ধ জনতা চোর স্লোগান দিতে থাকে ও ডিম ছুঁড়তে থাকে। ঠিক সেই সময় আরেক মহিলা ছাত্রী, যিনি সুজিত রায় ঘনিষ্ঠ ছিলেন, তিনিও থানায় উপস্থিত হলে তাকেও ডিম থেরাপি দেয় জনতা। চোরকে সমর্থন করে এইরকম টাউনে সমিরুদ্দিনের সঙ্গে ঘোরাঘুরি করতো একদম একদম সমিরুদ্দিনের চুরি করে খাবো নামটা কি দোকান থেকে বের করো, গোটা রাস্তার লোকদের চলে বলবে। আমি লিটারালি কোনো পার্টিতে নেই, আমি একটা ল করছি, আমি ল স্টুডেন্ট, বাট এটাতে বলছে লিটারালি এটা ভুল করছে। না, আপনি কেন এসেছিলেন আজকে? আমি এসেছি আমার পার্সোনালি অন্য কাজে, আমি পার্সোনালি আমার কমপ্লেইন দায়ের করতে এসেছি, আমি ল স্টুডেন্ট, নাকি আমি কোনো পার্টিতে আছি। সো এটাতে বলছে আমি একটা ভুল করেছি, ঘুরেছিলে আপনি কি সক্রিয় তৃণমূল কর্মী? অভিযোগ হচ্ছে ওকে হাঁটানো উচিত, ওকে পাবলিকের হাতে ছাড়া উচিত। ও যা করেছে সাধারণ গরিব মানুষ যারা ওদের একটু বিজেপি করে বা অন্য পার্টি করে ধরে ধরে অ্যাটেম্প টু মার্ডার কেস, চুরি, ছিনতাই, রাহাজানি, যত পারে কেস ওরা দিয়েছে গরিব মানুষকে। গরিব মানুষকে ওরা বাঁচতে দেয়নি, গরিব মানুষকে ওরা গরিব মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ওই সুজিত রায় গুন্ডা মস্তানো, ও হচ্ছে তৃণমূল, মানে চোর বলে এরা সকলে চোর বলে, আমি বলবো ডাকাত, এক মানে ডাকাত, এবং জনসাধারণের পয়সা লুট করে ঘরের কুকুর পর্যন্ত ঘরের এসিতে থাকে। আজ গরিব মানুষ খেটে খায়, রোদে জলে খেটে খায়, তাদের নামে যত পারে কেস দিয়েছ। কোনো পার্টির একটু কোনো বিজেপি পার্টি করতে গেলে দেখবেন এইখানে যত জনসাধারণ আছে 80-90% ছেলেরা কেস দিয়েছে। ও যত কেস দিয়েছে এইখানে যত ছেলে আছে, আমি ধরুন এনাকে ধরুন, এর নামে কেস আছে, এনাকে বলুন এর নামে কেস আছে। পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত বাবলা গ্রামে বাড়ির পাশে একটি বাঁশঝাড় থেকে উদ্ধার হলো এক ব্যক্তির প্রাণহীন দেহ। ঘটনার তদন্তে নামল বেলদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম বিষ্ণুপদ বারিক, বয়স 46। তিনি বাবলা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় পঞ্চায়েতের একজন তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় বাড়ি থেকে কিছুটা দূরে একটি বাঁশ গাছের জঙ্গলের মধ্যে তার দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ। পরে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। এটি স্বাভাবিক মৃত্যু, দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনার ফল তা খতিয়ে দেখছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পাশাপাশি একজন জনপ্রতিনিধির এভাবে মৃত্যুর ঘটনায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় মহলে। মৃত বিষ্ণুপদ বারিকের দাদা যে সকল বিজেপি কর্মীর নাম বলেছিল তাদের বারবার করে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো রকম তাদের থেকে সদুত্তর পাওয়া যায়নি এবং মৃত ব্যক্তির মোবাইলের খাপ থেকে আজ সকালেই সুইসাইড নোট পাওয়া গেছে, যাতে সেই সমস্ত বিজেপি কর্মীর নাম রয়েছে। তবে এটি আদৌ সুইসাইড নোট কিনা সেটা প্রশাসনের বিষয়। পরিবারের দাবি এটি সুইসাইড নোট বলে। মেন্টাল টর্চার, ওকে বারবার ডাক, বিভিন্ন রকম থ্রেন্ডিং, এরই কারণে বাধ্যগত আত্মহত্যা করেছে। রাজনৈতিক চাপটা কি কারণে? ওই তৃণমূল হাতে, ও তৃণমূলের কর্মী ছিল, নেতাও না। এবার ওকে কল করছিল, কল করে ওইখানে ওই বাবলাতে যে কালী মন্দির আছে, কালী মন্দিরের যায় ও, এবং ওইখানে 6:30টায় ওকে ডাকে, সন্ধ্যা 6:30টায়। তারপর ওকে বিভিন্ন রকম টর্চার করে, মেন্টাল টর্চার, এই টাকা নিয়ে নিয়েছ, সে মুখ করে দিয়েছ, বাটাম দেখবে, এইসব নানা ভাববিধ। একজনকে ডেকেছে যদি 50-60 জন এককালীন করে লাইট নিবি, তারপর সে সেখানে অসুস্থ হয়ে পড়ে, সেখান থেকে বাড়ির লোক গিয়ে নিয়ে আসে। হ্যাঁ, তারপর 19 সালে একটা কেস হয়েছিল, যেটা সে কোনো জড়িতই ছিল না বা এও না, ইন্ডিভিজুয়াল, তাকে চাপ দিচ্ছে যে তোমাকে 3 লাখ টাকা দিতে হবে। হ্যাঁ, এই সব মেন্টাল টর্চার। আবার এটা গত বুধবারে হয়েছে, বুধবার থেকে সে নিজের বাড়ি থেকে বেরোতো না, মানে ভয়ে স্বতন্ত্র। আবার গত সোমবার আবার 2 জন এসে বিজেপির যারা করে, কে নামগুলো কিছু বলতে ওই যে গৌরীপদ পণ্ডা আর হচ্ছে ফেকু নাম, তার ভালো নামটা শান্তিপদ পণ্ডা, এসে বলছে যে তুমি বেল্লা যাবে না, বেল্লায় তোমাকে ঘেরবে, তোমাকে হাড় গুঁড়ো করে দিবে। আর তখন আমি এলাম, কী খবর? না এই খবর। আমি তাহলে তার শ্বশুরবাড়ি যাবে না না 6টা মাস আপাতত এখন করুক। এই নিয়ে মোটামুটি মনের মধ্যে কাউকে প্রকাশও করতে পারেনি। বাধ্যগত আমার যেটা মনে হয় এই আত্মহত্যা ছাড়া তার সে পথ বেছে নিয়েছে। আর কি বলবো? আর ওদের বিরুদ্ধে কি পুলিশে অভিযোগ দায়ের করবেন আপনারা? আমরা দেখছি পুলিশে তো অভিযোগ করতেই হবে। এখন বর্তমান বডিটাকে আমাকে আনতে হবে, হসপিটাল থেকে পোস্টমর্টম হবে, পোস্টমর্টম থেকে বডি এলে তার শবদাহ করতে হবে, তারপরে আমরা ডিসিশন নিই। কি নাম আপনার? আমার নাম কালীপদ বারিক, ওই বিষ্ণুপদ বারিকের দাদা। আপনি কি কোনো রাজনৈতিক দলের পদে যুক্ত ছিলেন? হ্যাঁ, আমি পদে যুক্ত ছিলাম। আমি 13 to 18 দাতুন 2 ব্লকের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ছিলাম। শুধু সেই কারণেই কি হয়তো এরকম একটা পরিণতি হলো ভাবছেন নাকি? না, হলেও হতে পারে, এখন তো কিছু বোঝা যাচ্ছে না। পিএম রিপোর্টটা আসুক, তারপর ব্যবস্থা নেব। পশ্চিম মেদিনীপুরে পশ্চিমবঙ্গ দিবস পালন, তুলসী গাছে জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন দিলীপ ঘোষ। রাজ্যে সরকারের পরিবর্তনের পর এই প্রথমবার সমগ্র রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাতেও অত্যন্ত ধুমধাম করে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হচ্ছে। আজ বিকেলে মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতি সদন মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে মূল অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি একটি তুলসী গাছের জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। একই সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসনের আধিকারিক, বিধায়ক এবং জেলার বিশিষ্ট অতিথিরা এই অনুষ্ঠানে অংশ নিয়ে জেলার সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করেন। এই বাংলা শ্যামাপ্রসাদের বাংলায় শ্যামাপ্রসাদের সরকার আসার পরে সেটা আমরা উদযাপন করার সুযোগ পাচ্ছি।
শ্যামাপ্রসাদকে ভুলে দেওয়ার চেষ্টা হয়েছে। তিনি একজন শিক্ষাবিদ, আইনবিদ, সাহিত্য সংগ্রামী, রাজনীতিবিদ, সুশাসক, লেখক, সাহিত্যিক, এত গুণের অধিকারী। তাকে সাম্প্রদায়িক তকমা বেঁধে দেওয়া হচ্ছে। তার প্রতিষ্ঠিত সংগঠন পার্টিকেও সাম্প্রদায়িক বলা হয়, তার বিচারধারাকে সাম্প্রদায়িক বলেছে। যারা বলেছিল তারা আজকে রাতারাতি নিশ্চিহ্ন হয়ে গেল। আমাদেরকে এখানে গাছের চারা, শ্রীফল মানে নারকেল দিয়ে স্বাগত করা হলো, প্রদীপ প্রজ্বলন হলো, তুলসী গাছে জল দিতে হলো, ডক্টর শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করার সুযোগ হলো। এই সংস্কৃতি, এই পরিবেশ আমরা পেতাম না কোন সরকারি অনুষ্ঠানে। এর আগে যারা ছিলেন তারা তো আরো কাটির উপরে, সেকুলার হওয়ার জন্য প্রতিযোগিতা চলে। নারকেল ভাঙা যাবে না, মাঝখানে কি হাতুড়ি পিটিয়ে উদ্বোধন করার সুযোগ হলো। মানুষ এমন হাতুড়ি পিটিয়েছে তাদের খুঁজে পাওয়া যায় না। এরা নারকেল ভাঙতে দিত না, যারা তারা নারকেলের চেয়েও ভেঙে চুরচুর হয়ে গেছে, রোজ ভাঙছে। প্রকৃতির সঙ্গে, ইতিহাসের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করে তাদের প্রতি মানুষ এরকম ব্যবহার করে, ইতিহাস তাদের ক্ষমা করে না। যে সোনার বাংলা, এক সময় তো এই বাংলা যেটাকে কলকাতা প্রেসিডেন্সি হিসাবে দেখা হতো, বিহারের দারভাঙ্গা থেকে আরম্ভ করে উড়িষ্যা, বর্তমান পশ্চিমবাংলা, বাংলাদেশ, আসাম, সব এর মধ্যে। সংবাদ এই পর্যন্তই। নমস্কার।